আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইমরানের পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা এগিয়ে, পাকিস্তানের নির্বাচনের ফলাফলের নাটকীয় মোড়। নির্বাচনে অংশ না নেওয়ার দীর্ঘ খেসারত দিতে হবে বিএনপিকে, মন্তব্য ওবায়দুল কাদেরের। খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন করলে বিবেচনা করা হবে। দ্রব্যমূল্যের ভারে দিশেহারা মানুষ, ডলার সংকট সহ কূটনৈতিক চ্যালেঞ্জ ভাবাচ্ছে সরকারকে। শুল্ক কমানোয় ইতিবাচক প্রভাবের প্রত্যাশা ভোক্তা অধিকারের মহাপরিচালকের। ভিডিও কলের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কয়েকজন গ্রেফতার। এবং মহান আল্লাহ তাআলার জিকির আজগার, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় জুম্মার নামাজে মানুষের ঢল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল নাটকীয় মোড় নিয়েছে। কারাগারে থেকে নিজে নির্বাচন করতে না পারলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের থেকে এগিয়ে ইমরানের পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। সর্বশেষ ঘোষিত 220টি আসনের ফলাফলে ইমরান সমর্থিতরা 90টি, নওয়াজ শরীফের মুসলিম লীগ 62টি এবং বিলওয়াল ভুট্টোর পিপিপির প্রার্থীরা 50টিতে বিজয়ী হয়েছেন। এর বাইরে ক্ষুদ্র কয়েকটি দল জিতেছে 11টি আসনে। ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে ইমরানের দল পিটিআই। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে নির্বাচনের ফলাফল। পাকিস্তানের সব গণমাধ্যম আর টেলিভিশন কয়েক মাস ধরেই বলছিল এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জিতবে নওয়াজ শরীফের দল পিএমএল। সরকার গঠনও করবেন সেনাবাহিনীর মদতপুষ্ট এই নেতা। কিন্তু ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে লাহোরের এক আসনে প্রায় হারতে হারতে জিতেছেন নওয়াজ শরীফ। ফলাফলে কারাগারে থাকা ইমরানের সমর্থকদের লাগাতার বিজয়ে ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রায় বন্ধ হতে চলেছে। যদিও পাকিস্তানের এই নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে ইমরান খানের দল। দলটির নেতারা বলছেন ফলাফলের ডেটাবেস অনলাইনে প্রকাশের কথা ছিল, কিন্তু ইন্টারনেট মোবাইল সেবা বন্ধ করে ওই ব্যবস্থা প্রায় 12 ঘন্টা অচল করে রাখা হয়। जीतने वाले उम्मीदवार के हासिल करदा वोट पार्टी 18,888 है। पार्टी जीतने वाले उम्मीदवार की पार्टी का नाम ये आजाद उम्मीदवार है। বৃহস্পতিবার বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণা শুরু হয় শুক্রবার ভোর 5টার দিকে। ফলাফল ঘোষণা করা প্রথম আসনটিতেই জয় পেয়েছে ইমরানের স্বতন্ত্র প্রার্থী। দুপুর পর্যন্ত 150রও বেশি আসনে তাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করা হয়েছে পিটিআই নেতাদের পক্ষ থেকে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইলে পাকিস্তানে 134টি আসনে জিততে হবে যে কোনো দলকে। যদিও এই নির্বাচনে প্রার্থী হতে পারেননি কারাবন্দী ইমরান খান, তার দলীয় প্রতীকও ব্যবহার করতে পারেননি পিটিআই সমর্থিত প্রার্থীরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার খেসারত বহুদিন দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবার যদি আবেদন করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্ট মনির হোসেন তপুর। জাতীয় নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগের প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে শনিবার। এর আগে সভাপতির কার্যালয়ে রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনে কিছু আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। ইলেকশন ম্যানিফেস্টোর বাস্তবায়নে আমাদের দলে সুদৃঢ় ঐক্যের দরকার। নির্বাচনে যাতে করে দলীয় সংঘাত সৃষ্টি না হওয়া, মনোমালিন্য যাতে সহিংসতার কারণ হতে না পারে, সে ব্যাপারে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকা একটা নির্দেশনা আমাদের সভাপতি, প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সুদৃঢ় ঐক্য প্রয়োজন বলে মনে করেন ওবায়দুল কাদের। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পারিবারিকভাবে আবেদন করলে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে বিএনপি, সে ভুলের খেসারত তাদের আরো অনেক দিন দিতে হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের যে মাতামাতি পাকিস্তানের নির্বাচন নিয়ে তা কেন নেই এ প্রশ্ন করেন ওবায়দুল কাদের। বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, তারপরে এখানে ভিসা পলিসি নিয়ে আসে, তারপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় আসে, এটি কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে মাতামাতি নেই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জনসমর্থনহীন অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে বলেই মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালালেও ক্ষমতাসীনরা বিশ্বের কোনো দেশের সমর্থন আদায় করতে পারছে না বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না বলেই একতরফা নির্বাচনকে সমর্থন করছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যে গ্রেফতার নির্যাতন শুরু হয়েছিল তা এখনো অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রিজভী। কিভাবে মোটর সেল আসছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে এবং এই সরকার নিশ্চুপ থাকছে, নির্বিকার থাকছে, কোনো স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারে না। তো সারা দেশের মানুষ ভাবছে যে আমাদের স্বাধীনতা আছে কিনা, আমাদের সার্বভৌমত্ব আছে কিনা। এর আগে 10 লক্ষ রোহিঙ্গা এখানে ঢুকলো, তারা শরণার্থী শিবিরে এখনও অবস্থান করছে, এদের একটা লোককেও তারা ফেরত পাঠাতে পারেনি। তো একটি সরকারের যে জনসমর্থনহীন সরকার থাকলে পরে এই সরকারকে যে বিশ্বের কেউ পাত্তা দেয় না, সেটা আবার নতুন করে প্রমাণিত হয়েছে। ভরা মৌসুমেও বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। বাড়তি মুরগি এবং গরুর মাংসের দামও। মুশফিকুর রহমানের রিপোর্ট। নাখালপাড়ার মুদি ব্যবসায়ী এনায়েত বাজারে এসে পেঁয়াজের বাড়তি দাম শুনে চিন্তায় পড়ে গেছেন। একদিন আগেও যে পেঁয়াজ 100 টাকা কেজিতে বিক্রি হয়েছে, একদিন পর তার দাম 120 টাকা। এই সিজনে নরমালি পেঁয়াজের টাকার কথা ছিল 30 থেকে 35 টাকা। 100 টাকা কেজি অনেক বেশি হয়ে যায়। কাস্টমার আমাদের সঙ্গে অনেক বাজে বিহেভ করে যে কেন এমন হচ্ছে। আমরা এগুলো ফেস করতে হয়, খুবই কষ্ট লাগে। বাজার পেঁয়াজে সয়লাভ থাকলেও পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম। গত সপ্তাহে বেচছে আপনার হলো 85 টাকা 80 টাকা, আর আজকে বেচতেছে আপনার 15 টাকার থেকে 20 টাকাও বিক্রি করতেছে আর কি, 120 টাকা। এদিকে দিনমজুর নবীর হোসেন কোনটা বাদ দিয়ে কোনটা কিনবেন সেই হিসাব মেলাতে পারছে না। বাজারে এসে দিশেহারা অবস্থা তার। দিনমজুরি কাম করি, ডেলি পাই 500 টাকা রোজ। আগে 500 টাকা বাজার করলে পোলাপানের চিকিৎসা করতে পারছি না। এখন আমরা মতো মানছে পেঁয়াজের পাতা আছে না, পেঁয়াজের পাতা তরকারি রেখে তুইব। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে 15 থেকে 20 টাকা বাড়লেও ডিমের দাম সামান্য কমেছে। কারণ ভাই বাজারে খাদ্যের দাম বেশি, ক্যারিং খরচ বেশি, সব জিনিসপত্রের দাম বেশি। কিছুদিন আগেও গরুর মাংসের বাজারে স্বস্তি ফিরলেও কেজি প্রতি 20 টাকা বেড়েছে এ সপ্তাহে। মাছের দাম কিছুটা কম, প্রায় সব সবজির দামও কেজি প্রতি অন্তত 10 টাকা কমেছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব শিগগিরই নিত্যপণ্যের বাজারে পড়বে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর তেজগাঁওয়ে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই কথা বলেন। রোজাকে সামনে রেখে রাঘব বোয়ালদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন আদিন সজীব। একদিকে দ্রব্যমূল্যের ভারে দিশেহারা মানুষ, অন্যদিকে ডলার সংকট সহ কূটনৈতিক চ্যালেঞ্জ ভাবাচ্ছে সরকারকে। এই বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির এই বিতর্কের আয়োজন। সরকার এখন বড় বড় রাঘব বোয়ালদের ধরার চেষ্টা করছে, সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। অনুষ্ঠানে এবারের রমজানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর মজুদ ভেঙে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। শুল্ক প্রত্যাহারের জিনিসটা বাজারে আসতে অন্তত 1.5 থেকে 2 মাস আসলে অনেকগুলো পণ্যের
পর্যন্ত লাগে, কিছু কিছু পণ্যে 5 থেকে 7 দিন বা 10 দিন লাগবে, কারণ এটি শুল্ক প্রত্যাহারের জিনিসটা এটা রিফাইন হয়ে বা বাজারের চ্যানেলে আসতে এই সময়টা লেগে যায়। আমি আশা করছি যে এটার একটা ইফেক্ট আসবে। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি আমাদের কর্পোরেট গ্রুপ নেই যেখানে আমরা হানা দিইনি। আর হানা দিয়ে কি রেজাল্টটা কি, সেটা হলো যে আমার আইনের রেজাল্ট আমি এটা করেছি এবং আইনের বাইরে যেটা আছে আমি সরকারকে রিকমেন্ডেশন করেছি এবং তার ফলশ্রুতিতে কিন্তু এই প্রতিযোগিতা কমিশনে আপনার এই যে 5 কোটি 10 কোটি টাকা করে ফাইন করা হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক, ডলার সংকট, অর্থ পাচার, দুর্নীতি, সুশাসনের দিকে বাড়তি নজর দিতে হবে। বিশ্ববাজারের দাম, ডলারের যে ক্রাইসিস, সবকিছু মিলে যে পরিমাণে দ্রব্যের দাম বাড়া দরকার ছিল, উচিত ছিল, তার থেকে বেশি দামে কিন্তু দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। রোজার সময় কারাই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে, কারাই রাঘব গুহাল তাদেরকে আমাদের বের করতে হবে। ট্রেড ডিপ্লোমেসি যেভাবে পৃথিবীতে চলছে, পলিটিক্যাল ডিপ্লোমেসিটাকেও কিন্তু আমাদের বিশ্বের সকলের সাথে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা চীনের না, ভারতের না, রাশিয়ার না, আমেরিকা, এটি কিন্তু আমাদেরকে এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা কোথায় যোগ দিব, কার সাথে যোগ দিব, কার সাথে ব্যবসা করব, কার সাথে করব না, এগুলি কিন্তু এখন একটা ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজকে পরাজিত করে বিজয়ী হয় প্রাইম ইউনিভার্সিটি। আব্দুল সজীব, এটিএন বাংলা, ঢাকা। ওরা ভয়ঙ্কর প্রতারক চক্র, সমাজের বিত্তবানরা ওদের প্রধান টার্গেট। এই চক্রের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খোয়ানো মানুষের সংখ্যাও কম নয়। সামাজিক মর্যাদাহানি এবং লোকলজ্জার ভয়ে প্রতারিত কেউ কেউ আবার আত্মহত্যা করতেও উদ্যত হয়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের ফাঁদে ফেলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। প্রতারক চক্রের কয়েক সদস্যকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। আরো জানাচ্ছেন মাহমুদুর রহমান। আধুনিক বিশ্বে অপরাধের ধরন যেমন বাড়ছে, তেমনি বাড়ছে নিত্য নতুন কৌশলও। সেই সাথে বাড়ছে প্রযুক্তি নির্ভর অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রযুক্তির ব্যবহার করে একের পর এক অপরাধে জড়িয়ে পড়ছে অনেকেই। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ ধরনের একটি চক্রের কয়েক সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে প্রতারণার চাঞ্চল্যকর সব তথ্য। হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে হঠাৎ করে ভিডিও কল দিল। সেই ভিডিও কলে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে একটি অশ্লীল ভিডিও চলমান দেখলাম। কিছু বুঝে ওঠার আগেই 10 সেকেন্ড চলে গেল। তড়িঘড়ি করে কলটি কেটে দিলাম। ঘটনার 5 মিনিট পর অপর প্রান্ত থেকে একটি বড় অঙ্কের চাঁদা দাবি করা হলো। প্রতারণার কৌশল হিসাবে চক্রটি প্রথমে বিদেশের নামি দামি ব্যক্তি পরিচয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এক পর্যায়ে বন্ধুত্ব, পরবর্তীতে ফেসবুকের চ্যাটিং, ওই সুযোগে মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কৌশলে নিয়ে নেয় প্রতারক চক্র। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 2-1বার চ্যাটিং করার ফাঁকেই ওই ইন্ডিয়ার প্রান্ত থেকে একটা ভিডিও কল আসে এবং বাংলাদেশের লোকরা ভিডিও কলটা রিসিভ করার সাথে সাথেই সেখানে ইন্ডিয়ান প্রান্ত থেকে কিছু আপত্তিকর অশালীন ভিডিও একজন মহিলার এটা দেখতে থাকেন। এই প্রান্তের মানুষরা কিছুটা হতচকিত হয়, কিছুটা শিহরিত হয়। তারা এটাকে অনেকেই বন্ধ করে দেন, অনেকেই বন্ধ করতে দিয়ে 2-4 সেকেন্ড বা 1 মিনিট লাগিয়ে ফেলেন। ইন্ডিয়ান প্রান্তের প্রতারকরা সেই সুযোগে সবটার স্ক্রিন ছবি এবং স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে নিতে থাকেন। এরপর অফিসের ঊর্ধ্বতন সহকর্মী এবং পরিবারের সদস্যদের কাছে অশ্লীল ভিডিও দেখার ছবি পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। একটা পর্যায়ে সেই ছবি এবং ভিডিওগুলো বাংলাদেশের এই সমস্ত ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে বলে, তোমার বন্ধু অমুক, তোমার বান্ধবী অমুক, তোমার স্ত্রী অমুকে তোমার সহকর্মীদের কাছে এই ভিডিও পাঠাতে যাব, তুমি 10 লাখ টাকা দাও, 5 লাখ টাকা দাও, আর নাহলে সব ভাইরাল করে দিয়ে থাকবে। মুক্তির উপায় খুঁজে না পেয়ে ভুক্তভোগী অনেকে আত্মহননেরও উদ্যোগ নেয়। ভুক্তভোগীদের অনেকেই প্রাথমিকভাবে নাম্বারটা বন্ধ করে দিলেও সেই উৎপাত চলতেই থাকে। নিজের ছবি সম্বলিত এই আপত্তিকর ভিডিও দেখে সবাই বিমর্ষ হন। আমরা দেখেছি বেশ কয়েকজন বাথরুমের হারপিক খেয়ে আত্মহত্যা করতে চেয়েছে। গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতীয় প্রতারকরা তাদের ফেসবুক আইডিতে সুন্দরী মেয়েদের ছবি সংযোজন করে মেয়ে সেজে বন্ধুত্ব করে। এভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় টাকা। পাঠানোর পরে মেসেঞ্জারে তাদের মাহমুদুর রহমান, এটিএন বাংলা,
ঢাকা। বিশ্বের সকল মুসলমানদের ঐক্যের প্রত্যাশায় টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। 3 দিনের এই জামায়াতে অংশ নিতে জড়ো হয়েছেন দেশি বিদেশি লাখো মুসল্লি। তবে ইজতেমায় অংশ নেওয়া বিদেশি মুসল্লিরা বলছেন, তাবলিগ জামায়াতের আমির মাওলানা সাদ উপস্থিত থাকলে আরো বেশি মুসল্লির সমাগত হতো ময়দানে। ইজতেমা ময়দান থেকে ফিরে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। নিমগ্ন চিত্তে ইজতেমায় সমবেত মুসল্লিদের অনেকেই নিজেদের সঁপে দিয়েছেন মহান রবের দরবারে। মুসল্লিদের এই আবেগ জানান দেয় ইজতেমা তাদের কাছে কতটা ভালোবাসার, কতটা ভালো লাগার। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের আমির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের আয়োজনে 57তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এটি। তবে তাবলিগের এই শীর্ষ মুরব্বীকে নিয়ে বিভক্তি আর কোন্দল থাকায় হতাশ তার অনুসারীরা। প্রথম পর্বের যে ইজতেমা হয়েছে তাদের যা কিছু চাওয়ার পাওয়ার সবই পুরো হয়েছে। প্রথম ইজতেমা দ্বিতীয় ইজতেমা বলে কোনো কথা নাই আর কি। আমরা চাই না কোনো বিরোধ, কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা, এই জন্য আমরা আসা না। এক ধরনের চাপা ক্ষোভও দেখা গেল মাওলানা সাদের ভক্তদের মাঝে। বিদেশিদের মুখেও ছিল সেই আক্ষেপ। दिन मिटना नहीं चाहिए, सुन्नत जिंदा होना चाहिए। इंडोनेशिया, बांग्लादेश, इंडिया, पूरी आलम मौलाना साद वजूद बंगाली। हजरत जी मौलाना साद साहब दामद बरकातुहुम का यहाँ आना बहुत इंतहाई जरूरी है। শুক্রবার জুমার বৃহত্তর জামাতে অংশ নিতে রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে ইজতেমা ময়দানে ছুটে আসেন অগণিত মানুষ। মূল প্যান্ডেল ছাড়িয়ে ময়দানের চারপাশের রাস্তাঘাটে জুমার নামাজে শরীক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমরা আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করব এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে জন্য আল্লাহ তাআলা হেফাজত করেন। মাওলানা সাদ না এলেও ইজতেমায় এসেছেন তার 3 ছেলে। এছাড়া প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তা প্রস্তুতি রয়েছে ময়দান ও আশেপাশের এলাকা জুড়ে। প্রথম পর্বের ইজতেমার পর দ্বিতীয় দফায় মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমাতেও ছিল মুসল্লিদের ঢল। দেশ এবং বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষদের বেশিরভাগেরই দাবি ইজতেমা হবে সেই আগের মতো, ইজতেমা হবে সেই একটাই, যেখানে থাকবে একজন আমির, যেখানে থাকবে না কোনো বিরোধ। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি নানা পণ্যের টানে আসেন ক্রেতারা। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর প্রতি বাঙালির টান চিরকালীন। এসব পণ্যের বিক্রিও ভালো। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উপচে পড়া ভিড় ছিল মেলায়। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাঁশ বেত দিয়ে তৈরি নানা ধরনের গৃহস্থালী পণ্যের পসরা বাণিজ্য মেলায়। শহুরে জীবনে এমন গ্রামীণ ঐতিহ্যের জিনিস পাওয়া দুষ্কর, তাই এসব জিনিসের প্রতি বাড়তি আগ্রহ ক্রেতাদের। বাঙালির জাতি একটা আইডেন্টিটি, একটা পরিচয় এটা বহন করে। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ওনারা এইগুলো আবার আমাদের মাঝে নিয়ে আসছে। প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে, যেগুলো থেকে এখনো হচ্ছে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ অঞ্চলগুলো, এখান থেকে হচ্ছে আমরা এই সমস্ত জিনিস সংগ্রহ করে আমরা তৈরি করে থাকি। মেলায় নারীদের প্রসাধনী ছাড়াও জুতা, বিছানার চাদর সহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এসব পণ্যের বেচা বিক্রিও বেশ ভালো। এখনো পর্যন্ত সম্পূর্ণ দেখা শেষ হয়নি, অনেক কিছু দেখা বাকি আছে। তার শোরুম, টপসের, 3 পিসের, তারপরে হলো ফার্নিচারের, আর কিনছি বাচ্চার জন্য ছোটখাটো খেলনা। জুয়েলের মধ্যে ইয়ারিংসটা বেশি যাচ্ছে, ব্রুজ যাচ্ছে। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতার আছে অভিযোগ। তারপরেও যান্ত্রিক নগরে এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। দামটা অতটা আবার একটু বেশি প্রাইস, কিন্তু আবার দেখা যাচ্ছে যে বাজার যাচাই করলে হিসাব করে মোটামুটি রিজনেবল। দাম বেশি না, দাম তো আমাদের প্রাইস ওখানে লাগানো আছে, 1600 করে প্রাইস লাগানো আছে, কিন্তু মানুষ এসে আরো প্রাইস কম বলছে না। মানুষ কিনতেছে না, মানুষ আসলে মতো দেখার জন্য আসতেছে, যার ভালো লাগতেছে সেই নিতেছে। এবারের মেলায় অন্তত 500 কোটি টাকার ব্যবসার আশা মেলা সংশ্লিষ্টদের। হাতে আছে আর মাত্র কয়েকদিন, তাই যেন ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ফলে লাভের অঙ্ক কমিয়ে দিয়ে পণ্য বিক্রিতে এখন বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিক্রেতারা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উপদেষ্টা ও চিত্রনায়ক ডিএ তায়েবের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকি ইউনিয়নে তার নিজ বাড়িতে এই দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে তার মায়ের কবরের পাশে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ডিএ তায়েবের স্ত্রী, এসডি প্রোডাকশনের চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা শাহরিন সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে বিপিএলে দুর্দান্ত ঢাকাকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান তোলে ঢাকা। ৬৪ রান করেন নাইম। জবাবে ১৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইমরুল কায়েসের দল। এরপর দলকে একাই টেনে নিয়ে যান হৃদয়। বিপিএল এবারের আসরের প্রথম এবং নিজের প্রথম টি-20 শতক হাঁকান হৃদয়। তার ৫৭ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় কুমিল্লা। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ উঠে এসেছে কুমিল্লা। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ঢাকা। একশো মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুল রহমান। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে জাতীয় অ্যাথলেটিক্সে তিনি সময় নেন 10.36 সেকেন্ড। 12.11 সেকেন্ড সময় নিয়ে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন শিরিন আক্তার। রিপোর্ট করছেন SM আশরাফ। ট্র্যাক এন্ড ফিল্ডে ক্যামেরার সব চোখ ৬ নম্বর লেনে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সাফল্য এনে দেয়া ইমরানুর তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন কিনা সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শকরা। দৌড় শুরু হতেই স্পষ্ট হয়ে গেল দ্রুততম স্প্রিন্টারের খেতাব ধরে রাখছেন তিনি। ফিনিশিং লাইন স্পর্শ করার পর আরও একবার শ্রেষ্ঠত্ব উদযাপনে মাতলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট। দ্বিতীয় হওয়া মোহাম্মদ ইসমাইল সময় নেন 10.67 সেকেন্ড। তৃতীয় স্থানে থাকা রাকিবুল হাসানের টাইমিং 10.72 সেকেন্ড। নেক্সট আমার টার্গেট তো এশিয়ান ইনডোরে যাই মুই রানে ইনশাআল্লাহ ভালো করতে ট্রাই করব মেডেল করতে এবার দোয়া করেন সবাই। আর এশিয়ান ইনশাআল্লাহ ভালো গেলে তে ওয়ার্ল্ড ইনডোর আছে গ্লাসগো। এ বাদে তোরা ব্রেক নিমু আউটডোর সিজন 100 মিটার প্রিপারেশন লাগে। অন্যদিকে সুমাইয়া দেওয়ানকে পেছনে ফেলে মেয়েদের মধ্যে সেরা হলেন শিরিন আক্তার। আগের বার 11.95 সেকেন্ড, এবার শিরিনের সময় লাগে 12.11 সেকেন্ড। আমার যে টাইমিংগুলো রয়েছে সেটা বেস্ট করা, দেশকে বিশ্বের দরবারে দেশের পতাকাটি উত্তোলন করা, ভালোভাবে উপস্থাপন করা এবং রিপ্রেজেন্ট করা খুব ভালোভাবে যেন আমি টাইমিং করতে পারি আর এসএ গেমসে দেশকে একটা ভালো টাইমিং উপহার দেওয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন ট্র্যাকের যাত্রা শুরু হলো এবারের জাতীয় অ্যাথলেটিক্স দিয়েই, যেখানে অংশ নিচ্ছেন 40 ইভেন্টে 4 শতাধিক অ্যাথলেট। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইমরানের পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা এগিয়ে, পাকিস্তানের নির্বাচনের ফলাফলের নাটকীয় মোড়। নির্বাচনে অংশ না নেওয়ার দীর্ঘ খেসারত দিতে হবে বিএনপিকে, মন্তব্য ওবায়দুল কাদেরের। খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন করলে বিবেচনা করা হবে। দ্রব্যমূল্যের ভারে দিশেহারা মানুষ, ডলার সংকট সহ কূটনৈতিক চ্যালেঞ্জ ভাবাচ্ছে সরকারকে। শুল্ক কমানোর ইতিবাচক প্রভাবের প্রত্যাশা ভোক্তা অধিকারের মহাপরিচালকের। ভিডিও কলের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কয়েকজন গ্রেফতার। এবং মহান আল্লাহ তাআলার জিকির আজগার, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় জুমার নামাজে মানুষের ঢল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।